মধ্যরাতে কার ড্রাইভ করে ফেরার সময় 4 জনের একটা গ্যাং এসে একটা মেয়েকে ধর্ষণ করে চলে যায়। অবশ্য তখন একই গাড়িতে মেয়েটার সাথে তার বয়ফ্রেন্ড থাকলেও তার বয়ফ্রেন্ড ছিল নার্কোলেপসি নামের একটা রোগের রোগী। যে রোগের লক্ষণ হচ্ছে কোনো রকমের ভয়, কোনো রকমের রাগ উঠলে এই রোগের রোগীর সাথে সাথে ঘুমিয়ে পড়ে, যার ফলে সেও তখন ঘুমাচ্ছিল। এইটারই ফয়দা উঠিয়ে ঘাতক দল মেয়েটার সাথে এইসব করে চলে যায়। ছেলেটা ঘুমের কারণে না কাউকে দেখতে পেয়েছে না কাউকে চেনে, তারপরও সে সিদ্ধান্ত নেয় সে এদেরকে খুঁজে বের করবেই। আর সে তার প্রেমিকার ধর্ষকদেরকে খুঁজে বের করার জন্য কি কি মাস্টার প্ল্যান করে, কি কি টুইস্ট সামনে আসে, আজকের এই মুভিটাতে আমরা সেইটাই দেখব। শেষের টুইস্ট তো একদম আপনার আর আমার কল্পনারই বাইরে। বলছিলাম 2014 সালের তামিল সাসপেন্স থ্রিলার মুভি নানশিগা পোমানিথানের কথা। মুভি শুরুটা হয় একটা ট্রেনের দৃশ্য দেখিয়ে, যেখানে আমরা 4 জনের একটা গ্যাংকে দেখি, যারা কিনা বসে সেইখানে লাল পানি টানছিল আর আড্ডা দিচ্ছিল। এদের নাম কি তা আমরা পরে গিয়ে জানতে পারবো। তো ট্রেনে সিকিউরিটি দেওয়া এই পুলিশ অফিসারটি এসে এরা লাল পানি টানছিল সেটা হাতে নাতে ধরে ফেলে। পুলিশটা তাদের আচ্ছা মতো কথা শোনাতে শোনাতে সাইডে নিয়ে যায়। এরা অবশ্য বারবার তাকে বলছিল যে স্যার, আমরা জাস্ট আমাদের দুঃখ ভোলানোর জন্যই একটু নেশা করছি, আমরা তো কাউকে কোনো ডিস্টার্ব করিনি, দয়া করে এই টাকাগুলো রাখুন আর আমাদের ছেড়ে দিন। এটা বলে পুলিশটা আরও রেগে যায়, তাদের কোনো কথা শুনছে না। বলছে দাঁড়া, পুলিশকে ঘুষ দেওয়া, পরবর্তী স্টেশন আসুক তারপর সোজা তোদের হাজতে নিয়ে যাব। এই গ্যাংয়ের যে মেন লিডার ছিল তার প্রচণ্ড রাগ উঠে যায়। সে পুলিশটাকে ধরে এইভাবে দরজা দিয়ে বাইরে ধরে রাখে, আর এভাবে ভয়ানকভাবে সে পুলিশটাকে মেরে তাকে ট্রেন থেকে বাইরে ফেলে দেয়। আমাদের বুঝতে আর দেরি হয় না এ নিশ্চয় কুখ্যাত একজন ক্রিমিনালই হবে। এত বড় একটা কাণ্ড করার পর তারা আবারও আড্ডায় বসে পড়ে। এখান থেকেই শুরু হয় আমাদের আজকের কাহিনী। অবশ্যই 4 জনকে মনে রাখবেন। কিন্তু সিন কাট হয়ে চলে যায় এর কিছুদিন পর। একদম মধ্যরাতে 3 বন্ধু বাইক নিয়ে কোথাও যাচ্ছে। মাঝখানে যাকে দেখতে পাচ্ছেন সেই আমাদের মেন ক্যারেক্টার, নাম হচ্ছে ইন্দ্রা। আর তার 2 বন্ধুর মধ্যে সামনের জনের নাম হচ্ছে সাতীশ, পিছনের জনের নাম হচ্ছে কারুণা। সাতীশ এবং কারুণা ইন্দ্রাকে বারবার বলছিল, দেখ আমার কথা শুন, বিষয়টা আমরা কালকে সকালে দেখে নিব, এখন রাতে 2টা বেজে গেছে, চল আমরা বাসায় ফিরে যাই। ইন্দ্রা বলে না, জিনিসটা আমার এক্ষুনি চাই। এই বলে তারা এই বাসাটার সামনে আসে। বারবার দরজায় বেল বাজানোর পরে গিয়ে ভিতর থেকে এই লোকটা দরজা খোলে। লোকটা বলে, কে তোমরা আর কি চাই? সাতীশরা তাদের পরিচয় দিয়ে বলে তাদের একটা মেশিন প্রয়োজন, মানে ওই আর কি গান। এটা শুনে লোকটা প্রথম দিকে অবশ্য তাদেরকে সেখান থেকে ভাগিয়ে দিচ্ছিল, কারণ পুলিশ নাকি অলরেডি তার পিছনে লেগে আছে। আর এর মধ্যে এরা জানা নেই, পরিচয় নেই, উঠে চলে এসেছে মেশিনের জন্য। ধরা খেলে একেবারে শেষ। ইন্দ্রা তাকে অনেক রিকোয়েস্ট করে, সাথে বলে সে এর জন্য ডাবল টাকা দিবে। অনেক করে বলার পর গিয়েই লোকটার জন্য রাজি হয়। ইন্দ্রাদেরকে সে তার গোপন আস্তানায় নিয়ে গিয়ে কিছু মেশিনের স্যাম্পল দেখায়, যার মধ্য থেকে ইন্দ্রা এই মেশিনটা পছন্দ করে। তারপর কি লোকটাকে তারা তার টাকা বুঝিয়ে দিয়ে তারা বাইকে করে সেখান থেকে চলে আসে। সাদিশরা ইন্দ্রাকে তার বাসায় নামিয়ে দিয়ে তারাও তাদের মতো করে চলে যায়। ইন্দ্রা বাসায় আসে। এই যে মহিলাটি শুয়ে আছেন এটা ইন্দ্রার মা। তার মাও কিন্তু এখনো ঘুমায়নি। কোনো একটা কিছু নিয়ে তাদের অনেক মন খারাপ। ইন্দ্রা সোজা তার রুমে গিয়ে মেশিনটা তার ড্রয়ারে লুকিয়ে রাখে। তারপর ইন্দ্রা সেখান থেকে তার একটা ডায়েরি বের করে সেটার দিকে তাকিয়ে আমাদের তার ব্যাপারে বলতে শুরু করে। বলে প্রত্যেক মানুষই তার ইচ্ছা, আকাঙ্ক্ষা, স্বপ্ন তার মনের মধ্যে লিখে রাখে, কিন্তু আমি একমাত্র ব্যক্তি যাকে কিনা এই সবকিছু ডায়েরিতে লিখে রাখতে হয়েছে। যেমন আমার টাকা কামাতে হবে, মাকে আরাম দিতে হবে, একা একা আমাকে রাস্তায় চলাচল করতে হবে, এরকম আরও অনেক স্বপ্ন আমি এখানে লিখে রেখেছি। কিন্তু কেন? সে ব্যাপারে জানতে হলে আপনাদের আমার অতীতের ব্যাপারে জানতে হবে। বলতেছি আমাদের 20 বছর আগের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাই, একটা স্কুলের কিছু বাচ্চাদের উপর। এখানে এই যে চশমা পরা বাচ্চাটা, এটাই হচ্ছে ইন্দ্রা। ইন্দ্রা যে স্কুলে লেখাপড়া করত তার মাও ছিল ওই স্কুলের টিচার। তো এরা সবাই যখন দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত পড়ছিল তখনই ইন্দ্রার পিছনের এই বাচ্চাটা জোরে একটা হাসি দেয়, যার সাথে সাথে কেন যায় না ইন্দ্রার চোখ মুখ বন্ধ করে নিচে পড়ে যায়। বেহুশের মতো সে নিচে পড়ে থাকে। এখন ইন্দ্রার সাথে এটা কি হয়েছে সেটা আমরা আস্তে আস্তে গিয়ে জানতে পারবো। ইন্দ্রার মা তাড়াতাড়ি গিয়ে তাকে তুলে ভিতরে নিয়ে যায়। পরের দিন স্কুলের প্রিন্সিপাল ম্যাডাম ইন্দ্রার মাকে ডেকে বলছিল, দেখো সবসময় দেখছি তোমার ছেলে ইন্দ্রা কিছুক্ষণ পরপরে বেহুশ হয়ে হয়ে নিচে পড়ে যায়, আর একবার বেহুশ হলে তার হুঁশ আসে দেখি অনেক লেটে। তুমি তাকে ভালো একজন ডক্টরের কাছে কেন নিয়ে যাচ্ছ না? ইন্দ্রার মা বলে, ম্যাডাম কোনো লাভ নেই, এই পর্যন্ত অনেক ডক্টরের কাছে নিয়ে গেছি, কিন্তু সমস্যার সমাধান কোথাও পাইনি। এমন কোনো মসজিদ মন্দির কোথাও বাকি রাখিনি, তাকে সব জায়গায় নিয়ে গেছি। বুঝতে পারছি না আমার ছেলেটার কি হবে। প্রিন্সিপাল ম্যাডাম ইন্দ্রার মাকে তার পরিচিত ভালো একজন ডক্টরের ঠিকানা দেয়, বলে এই ডক্টরটার কাছে একবার নিয়ে যাওয়ার জন্য। এই ডক্টরটা নাকি অনেক ভালো, সে দেখে বুঝতে পারবে ইন্দ্রার সমস্যাটা কি
আর নিশ্চয়ই সমাধানও দিতে পারবে। কথা মতো পরের সিনেই ইন্দ্রার মা ইন্দ্রাকে নিয়ে ডক্টরটার কাছে গিয়ে উপস্থিত। ডক্টরটাও ইন্দ্রাকে কিছু টেস্ট করে তার রিপোর্টগুলো চেক করতে শুরু করে। তারপর তাদেরকে সে কিছু রেকর্ড করা ভিডিও ফুটেজ দেখায়, যেগুলো তো দেখা যাচ্ছে ঠিক ইন্দ্রার মতো আরও অনেকগুলো লোকও এরকম সেমভাবে কিছুক্ষণ পরপরেই বেহুশ হয়ে নিচে পড়ে যায়। এরই সাথে ডক্টরটা ইন্দ্রার সামনে টেবিলে জোর একটা থাপ্পড় মারে, যার সাথে সাথে ইন্দ্রা আবার চোখ মুখ বন্ধ করে বেহুশ হয়ে সেখানে পড়ে যায়। এবার ডক্টরটা ইন্দ্রার মাকে বলে, তোমরা যেটা মনে করো তোমার ছেলে বেহুশ হয়ে যায় না, সে আসলে ঘুমিয়ে পড়ে। মেডিকেলের ভাষায় যেটাকে নার্কোলেপসি বলে। এটা এক ধরনের একটা স্লিপিং ডিসঅর্ডার, লাখে 1-2 জনের মধ্যে হয়ে থাকে। আর এই রোগের পেশেন্টগুলো তাদের দুর্বলতা হচ্ছে স্লিপিং। যখন তারা কোনো রকমের ভয়, কোনো রকমের ফিলিংস, রাগ, অভিমান এরকম কিছু হয়ে থাকে, তখনই তারা সাথে সাথে ঘুমিয়ে পড়ে। এরকম যে কোনো স্ট্রং ফিলিংসের কারণে তাদের যে কোনো সময় ঘুমটা আসতে পারে, যার কোনো লিমিট নেই। এরপর ঘুম পুরোপুরিভাবে কমপ্লিট হওয়ার পরে তারা ঘুম থেকে জেগে ওঠে। এটা হতে পারে 10 সেকেন্ড, 10 ঘন্টা বা 10 মাস। এই নির্দিষ্ট কোনো টাইম নেই। দুঃখের বিষয় হচ্ছে এখনও পর্যন্ত এর কোনো রকমের ট্রিটমেন্ট বের হয়নি। আচ্ছা, এই পড়ালেখায় কেমন? ইন্দ্রার মা বলে, পড়ালেখায় অনেক ভালো আমার ছেলে, সব সময় ক্লাসে ফার্স্ট আসে। ডক্টর বলে, দেখেছ, এ প্রায় সময় ক্লাসে ঘুমিয়ে পড়ে, তারপরে সে ফার্স্ট আসে। এর কারণ কি জানো? আমাদের ঘুম আর এর ঘুম অনেকটাই আলাদা। যদিও সে ঘুমাচ্ছে, তারপরও তার আশেপাশে কি হচ্ছে না হচ্ছে, কে কি বলছে না বলছে, সব কিছু সে শুনতে পায়। চলো এটার একটা পরীক্ষা করে দেখা যাক। এই বলে ডক্টর ইন্দ্রা ঘুমে থাকা অবস্থাতেই তাকে তার বাবার নাম জিজ্ঞাসা করে। এরপর তারা অপেক্ষা করতে থাকে ইন্দ্রার কখন ঘুম ভাঙে। এর একটু পর ইন্দ্রার ঘুম ভাঙলে উঠামাত্র সে ডক্টরের প্রশ্নটার উত্তর দেয়, তার বাবার নাম বলে। যেটা দেখে ইন্দ্রার মা তো পুরাই শকড। যাই হোক, ডক্টর তার মতো করে তাদেরকে সান্ত্বনা দেয় যে এরকম রোগ অনেক নামকরা বড় বড় লোকেরও হয়েছে। সময়ের সাথে সাথে এ তার রাস্তা নিজে বের করে নিবে, ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। তো এভাবে আর কি ঘুমিয়ে ঘুমিয়ে ইন্দ্রার জীবন পার হচ্ছে। প্রতিদিন 1 ঘন্টা জেগে থাকলে বাকি প্রায় সময় তার ঘুমে চলে যায়। আশা করছি তার রোগটা কি আর সেটা কি থেকে হয়ে থাকে সেটা আপনাদের ক্লিয়ার করতে পেরেছি। এরকম একটা রোগের কারণে সবাই ইন্দ্রার হাত ছেড়ে দিলেও মা তাকে ঠিকই বুকে আগলে রেখেছে। এভাবেই দেখতে দেখতে ইন্দ্রা বড় হয়ে যায়, আর তার রোগের কারণে তার সাথে সাথে তার প্রবলেমটাও বড় হয়ে গেছে। যাই হোক, ইন্দ্রার বন্ধু সাতীশ এবং কারুণা, ইন্দ্রার মায়ের মতো তারাও ইন্দ্রাকে ছেড়ে যায়নি। সাতীশ তো সবসময় ইন্দ্রার সাথে থাকতো, ইন্দ্রাকে ড্রাইভিং করে এদিক সেদিক নিয়ে যেত। কারণ ওই যে ইন্দ্রা যে কোনো সময় যে কোনো জায়গাতে ঘুমিয়ে যেতে পারে, আর একা একা বাইরে গেলে যদি রাস্তাতে ঘুমিয়ে পড়ে তাহলে তো বিপদ। এই জন্য আর কি সবসময় সাতীশ তার সাথেই থাকতো। যাই হোক, আজকে ইন্দ্রা জবের জন্য প্রথম ইন্টারভিউ দিতে যাবে। সাতীশ সকাল সকাল তাকে নিয়ে যাওয়ার জন্য চলে এসেছে। ইন্দ্রা এবং ইন্দ্রার মা তো অনেক হ্যাপি। ইন্দ্রা তো কনফার্ম ধরে রেখেছে যে জবটা তারই হবে, কারণ সে পড়ালেখায় অনেক ভালো। আর জবটা যদি একবার হয়ে যায় তাহলে তার মাকে আর জব করতে হবে না, তার মা বাসায় আরাম করতে পারবে। এটা অবশ্য তার স্বপ্নের মধ্য থেকে একটা। যাই হোক, তারা ইন্টারভিউতে যাওয়ার জন্য বাইকে উঠে পড়ে। ইন্দ্রাকে আগে সাতীশের সাথে এতগুলো বেল্ট পেঁচিয়ে নিতে হয়, কারণ যদি বাইকে ঘুমিয়ে পড়ে তাহলে তো বাইক থেকে পড়ে যাবে। এইসব করে নেওয়ার পর তারা রওনা দেয়। ইন্দ্রা অনেক কষ্ট করে তার ঘুমকে আটকে রেখে ইন্টারভিউ প্যানেল অবধি চলে এসেছে। এরা ইন্দ্রাকে যে প্রশ্নটাই করছিল, ইন্দ্রা 1 সেকেন্ডের মধ্যে তার সঠিক উত্তরটা দিয়ে দিচ্ছিল। ইন্দ্রার এরকম ট্যালেন্ট দেখে এরা তো একদমই শকড। এরপর যখনই এরা বলে যে কংগ্রেচুলেশন, তুমি জবের জন্য সিলেক্ট হয়েছ, এটা বলতে ইন্দ্রা অতিরিক্ত খুশি হয়ে যায়, যার ফলে যেটা হয় আপনারাই দেখে নিন। অর্থাৎ ইন্দ্রা সেখানে ঘুমিয়ে পড়ে। আর অফকোর্স এরকম একজন রোগের লোককে কেউই তাদের জবে রাখবে না, এটা তো শিওর। মানে তার জবটা ক্যান্সেল হয়ে যায়। তারপর কি, ইন্দ্রা এক এক করে এরকম কোনো জায়গা বাদ রাখেনি যেখানে সে ইন্টারভিউ দেয়নি, কিন্তু তার প্রবলেমটার কারণে সে এক জায়গাতেও সিলেক্ট হয় না। মনোদাস করে 2 বন্ধু কারণ এবং সাদেশকে বলছিল, আরে ইয়ার এতগুলো জবে ট্রাই করেছি কিন্তু একটাও হয়নি। মায়ের জন্য অনেক কিছু তো করতে চাই, কিন্তু এখন মনে হচ্ছে নিজের ইনকাম দিয়ে তাকে একটা শাড়িও পর্যন্ত কিনে দিতে পারবো না। সাতীশ বলে, তুই টেনশন কেন করছিস? টাকা লাগলে আমাদের বল, আমরা দিব তোকে টাকা। ইন্দ্রা বলে, না রে, আমি নিজের ইনকাম দিয়ে মায়ের জন্য কিছু করতে চাই। এভাবে কাজকাম ছাড়া ইন্দ্রার আরও কিছুদিন কেটে যায়। এরপর একদিন ইন্দ্রার বাসায় একটা মেডিকেল কলেজ থেকে কিছু লোক আসে। ইন্দ্রাকে নাকি তারা কয়েক ঘন্টার জন্য তাদের কলেজে নিয়ে গিয়ে স্টুডেন্টদের সামনে সেই নার্কোলেপসি রোগটার উদাহরণ দিতে চাই। মানে স্টুডেন্টদের সামনে লাইভ এক্সাম্পল দিতে চায় আর কি। এরকম লাইভ এক্সাম্পল দিয়ে বোঝালে স্টুডেন্টরাও নাকি অনেক ভালোভাবে বুঝতে পারবে। কিন্তু ইন্দ্রার মায়ের জন্য কোনোভাবে রাজি হচ্ছে না। বলছে তার ছেলে কোনো পশু জানোয়ার না যে তাকে নিয়ে গিয়ে সবার সামনে তার রোগ নিয়ে তামাশা করবে। বাট ইন্দ্রা বলে, আমি রাজি আছি, কিন্তু এর জন্য আমাকে 40,000 টাকা দিতে হবে।
লোকগুলো তাকে টাকা দেওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপর তাকে কথা মতো স্টুডেন্টদের সবার সামনে নিয়ে এসে এক্সাম্পল হিসেবে উপস্থাপন করে আর টিচাররা রোগটার বর্ণনা দিতে শুরু করে। অনেকেই এই রোগ রিলেটেড অনেক রকমের প্রশ্ন জিজ্ঞাসা করে, যার মধ্যে একটা প্রশ্ন ছিল, স্যার এই রোগটা তো এক্সট্রিম ইমোশনের কারণে হয়ে থাকে, এরকমটা হলে তো সে সেক্সও করতে পারবে না, ওই সময় সে ঘুমিয়ে পড়বে, তাহলে এর বিকল্প কি হবে? এই প্রশ্ন শুনে ইন্দ্রা মনে মনে অনেক কষ্ট পায়। তারপরও সে নিজেকে কোনোরকম সামলে নেয়। এরপর সেমিনার শেষে সে যখন টাকা হাতে পায় তখন সে তার দুঃখ কষ্ট সব কিছু ভুলে যায়। যে রোগ তার দুর্বলতা, সে রোগের কারণে সে আজকে তার প্রথম ইনকাম করতে পেরেছে। এই টাকা দিয়ে সে মায়ের জন্য একটা শাড়ি আর তার জন্য একটা ল্যাপটপ কিনে সে অনলাইনে কিছু একটা করতে পারবে, আর তার মানুষের কাজ করার কোনো প্রয়োজন নেই, এটা ভেবে সে অনেক হ্যাপি আর কি। কথা মতো সে প্রথমে মাকে একটা শাড়ি গিফট করে, এরপর একটা ল্যাপটপও কিনে সে অনলাইনে কাজ করতে শুরু করে। এভাবে মাসে মাসে তার 20-25 হাজার টাকা আরামসে ইনকাম হয়ে যাচ্ছিল। আর ডায়েরিতে লিখে রাখা তার স্বপ্নগুলো একটা একটা করে পূরণ হচ্ছে। দেখতে দেখতে কিছু মাস পার হয়। একদিন সাতীশ, কারুণা, ইন্দ্রা তারা সবাই একসাথে বসে মিলে আড্ডা দিচ্ছিল। কারুণা মোবাইলে কথা বলছে, কেউ তার থেকে কিছু টাকা ঋণ পায়, ওইগুলো নিয়ে কারুণা টেনশন করছে। ইন্দ্রা কিছু টাকা বের করে কারুণাকে দিতে শুরু করে, বলে এগুলো রাখ, তোরা তো আমাকে অনেক দিয়েছিস, আমিও এবার ইনকাম করতে শুরু করেছি, তাই বন্ধুর প্রয়োজনে বন্ধু তো এগিয়ে আসবে, তাই না? ইন্দ্রার এরকম কথা শুনে সাতীশ এবং কারুণা তার উপর অনেক প্রাউড ফিল করছে। ইন্দ্রাও একটা একটা করে তার ডায়েরিতে লিখে রাখা স্বপ্নগুলো পূরণ করছে। এবার তার নেক্সট টার্গেট হচ্ছে কোনোরকম কারো সাহায্য ছাড়া সারাদিন রাস্তায় একা চলাচল করা, বাইরে দিক সেদিক ঘোরাফেরা করা। ইচ্ছা পূরণ করার জন্য মনে সাহস নিয়ে বেরিয়ে তো পড়ে, কিন্তু রাস্তা পার হওয়ার সময় যদি মাঝ রাস্তাতে ঘুমিয়ে পড়ে, এটা নিয়ে সে অনেক ভয় পাচ্ছিল। তারপর বুকে সাহস নিয়ে সে রাস্তা পার হতে শুরু করে। আর এভাবে অর্ধেক পার হতেই একটা গাড়ি একটুর জন্য তাকে ধাক্কা দিতে যাচ্ছিল। এইটাতে বেচারা ইন্দ্রা এত পরিমাণের ভয় পেয়ে যায়, যার ফলে ওইখানে সে ঘুমিয়ে পড়ে। ভাগ্যিস রাস্তায় তখন কোনো গাড়ি ছিল না। ওই সময় সাইকেল নিয়ে সেখান দিয়ে এই লোকটা যাওয়ার সময় ইন্দ্রাকে এরকম পড়ে যেতে দেখে সে তাড়াতাড়ি তার কাছে ছুটে আসে আর তাকে জাগানোর চেষ্টা করে। অনেক চেষ্টা করার পর যখন সে দেখে এ উঠছে না, তখন একই করে টাকা কামানোর জন্য মনে মনে একটা শয়তানি প্ল্যান বানাতে শুরু করে। ইন্দ্রাকে নিয়ে সে ওইখানে রাস্তার পাশে বসে পড়ে আর জোরে জোরে কান্না করে করে বলতে থাকে যে, আমার ভাই, এত অল্প বয়সে তুই আমাদের ছেড়ে চলে গেলি, আমাকে অনাথ করে দিলি, এখন আমি কাকে নিয়ে বাঁচব? দেখুন, আপনারা সবাই দেখুন, আমার ভাইটা মারা গেছে, আমার কাছে একটা পয়সাও নেই যে তার দাফন কাফন করতে পারবো, দয়া করে আপনারা সহযোগিতা করুন, এই গরিবের দাফন কাফনের জন্য কিছু টাকা দান করুন। এভাবে আর কি এসব কিছু বলে সে সবার কাছ থেকে টাকা খাওয়ার ধান্দা করছে। এইখানে ভিড়ের মধ্যে এন্ট্রি হয় মীরা নামের এই মেয়েটার। মীরা সেই সব দেখে জিজ্ঞাসা করে যে এর কি হয়েছে। এও মীরার কাছ থেকে টাকা খাওয়ার জন্য আচ্ছা মতো তাকে পাম্পট্টি মেরে দেয়। মীরাও ছিল অনেক নরম হৃদয়ের একটা মেয়ে, সে এর ধোকায় পড়ে তাকে 5,000 টাকা দিয়ে দেয় এর দাফন কাফনের জন্য। এরপর যখন সবাই সেখান থেকে চলে যায়, এই লোকটা কি করে অর্ধেক টাকা ইন্দ্রার পকেটে ঢুকিয়ে দেয়, বলে, তোর জন্য আমি এই টাকাগুলো কামাতে পেরেছি, আমি লুক খারাপ হতে পারি কিন্তু কারো ভাগের টাকা মারি না, তাই অর্ধেক তোর অর্ধেক আমার। এসব করে সে তার মতো করে সেখান থেকে চলে যায়। পরের সিনে ইন্দ্রা সবকিছু তার বন্ধু সাদিশ এবং কারুণাকে বলছিল। সাদিশ অবশ্য ইন্দ্রাকে বকা দিচ্ছিল যে এরকম একা কেন বের হয়েছিস। কারুণা বলে, তোর এরকম একা ঘোরাঘুরি করার মন করলে একটা বিয়ে করে নে, এখন তো ভালো টাকা পয়সা ইনকাম করিস। ইন্দ্রা বলে, বিয়ে করব, তারপর 2 দিন পর ডিভোর্স হয়ে যাবে আর কি, তোরাই বল কোন মেয়ে আমাকে পছন্দ করবে। তো এসব কিছু বলতে বলতে তারা যখন একটা শপিং মলের দিক সেদিক ঘোরাঘুরি করছিল, তখন ইন্দ্রার নজর পড়ে মীরার উপর। মীরার আওয়াজ শুনে ইন্দ্রা বুঝতে পারে এটা তো ওই মেয়েটাই যাকে ওই লোকটা 5,000 টাকার চুনা লাগিয়েছিল। মীরার তখনের আওয়াজটা এখন ইন্দ্রার মনে গেঁথে আছে। মনে মনে সে তাকেই খুঁজছিল। কারুণা এবং সাতীশ একরকম জোরজবস্তি করেই ইন্দ্রাকে পাঠায় মীরার সাথে কথা বলার জন্য। ইন্দ্রা পিছন থেকে গিয়ে মীরাকে হাই বলতেই মীরা পিছনে ফিরতেই ইন্দ্রাকে দেখে দেয় এক চিৎকার, যে চিৎকারে দুজনেই বেহুশ হয়ে সেখানে পড়ে যায়। মানে মীরা ইন্দ্রাকে দেখে ভয় পেয়েছে, কারণ একটু আগে যাকে রাস্তার পাশে মৃত দেখল সে এখন জীবিত হয়ে তার সামনে, ভয় তো পাবেই। যাক, এর একটু পর দুজনেরই যখন হুঁশ আসে, তখন ইন্দ্রারা মীরাকে সবকিছু খুলে বলে। মীরা এতটাই ভালো মনের মানুষ ছিল, সে ইন্দ্রার রোগের ব্যাপারে জানার পরও কোনো রকমের খারাপ রিয়েক্ট করে না। আরও ইন্দ্রাকে সান্ত্বনা দেয় যে এটাতে খারাপ লাগার কি আছে, ঘুম তো সবারই প্রয়োজন, তুমি মন খারাপ করিও না, দেখবে একদিন একদিন তুমি অনেক বড় কিছু একটা হতে পারবে। আমি জাস্ট ওই হারামজাদাকে একবার হাতে পাই যে আমার 5,000 টাকার সোনা লাগিয়েছে, বেটাকে আমি আচ্ছা মতো একটা শিক্ষা দিব। ইন্দ্রা বলে, দেখুন, আমার জন্যই তো আপনার লস হয়েছে, তাই না? তো আপনার টাকাগুলো আমি দিয়ে দিচ্ছি। মীরাও ধুম করে বলে ওঠে, আচ্ছা দিতে যেহেতু চেয়েছো তাহলে দাও। বেচারা ইন্দ্রা, পকেটে আছে মাত্র 200 টাকা মতো। মীরাও বলে, কোনো সমস্যা নেই,
বাকি টাকাগুলো পরে দিয়ে দিও। এখানে আমরা এটাও জানতে পারি মীরা অনেক ধনী পরিবারের মেয়ে, তার বাবা শহরের নামি দামি একজন বিজনেসম্যান। সে ইন্দ্রাদেরকে বলে আমাকে বেস্ট অফ লাক বলো। ইন্দ্রা জিজ্ঞাসা করে যে কেন, কি হয়েছে? মীরা বলে কাল আমাকে দেখতে একটা ছেলে আসবে, তার পরিবার সহ। এটা শুনে বেচারা ইন্দ্রার একটু মন খারাপ হয়ে যায়। এদিকে মীরা তাদের সাথে কথাবার্তা বলে চলে যাওয়ার সময় ইন্দ্রার নাম্বারটা নিয়ে নেয়, বলে নাম্বার না নিলে তুমি আমার বাকি টাকাগুলো ফেরত কিভাবে দিবে? সিন শিফট হয়ে যায় পরের দিন। এটাই হচ্ছে মীরার বাবা। এদিকে কথা মতো মীরাকে দেখার জন্য ছেলের পরিবার চলে এসেছে। অন্যদিকে আমরা ইন্দ্রা এবং তার মাকে দেখি। ইন্দ্রা মা ইন্দ্রাকে জোরজবস্তি তাদের দুঃসম্পর্কের এক আত্মীয়ের মেয়ের সাথে দেখা করানোর জন্য নিয়ে এসেছে। সে ইন্দ্রাকে মেয়েটার সাথে বিয়ে দিতে চায়। একদিকে ইন্দ্রার বিয়ের কথাবার্তা চলছে, আরেকদিকে মীরাকে যে ফ্যামিলিটা দেখতে এসেছে অনেক পয়সাওয়ালা পরিবার, তাই ছেলের গৌরবও ওই রকমেরই, যেটা মীরার একদমই পছন্দ না। তাই মীরা আগে ভাগে ছেলেটাকে পরীক্ষা করার জন্য তার সাথে পার্সোনালি কথা বলতে তাকে সাইডে নিয়ে যায়। মীরা তাকে লাইফ রিলেটেড কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে। এই উত্তর দেয় তো ঠিকই, কিন্তু একটাও মীরার পছন্দ হয় না, যার জন্য সে আরেক সেকেন্ডও দেরি না করে ছেলেটাকে রিজেক্ট করে দেয়। মীরার বাবারাও মীরা যেটা বলে সেটাতেই। অন্যদিকে আমরা দেখি ইন্দ্রাকে তার মা যে মেয়েটার সাথে দেখা করতে নিয়ে এসেছিল সে মেয়েটাও ইন্দ্রাকে রিজেক্ট করে দিয়েছে। ইন্দ্রা মন খারাপ করবে বলে তার মা তাড়াতাড়ি এসে তাকে বলছে তুই চিন্তা করিস না, আমার পরিচিত এক বন্ধুর আরেকটা মেয়ে আছে, তাকে বলবো, দেখবি সে নিশ্চিত রাজি হবে। কিন্তু ইন্দ্রা পরিষ্কার মানা করে দেয় যে এর কোনো প্রয়োজন নেই। ঠিক তখনই ইন্দ্রা মোবাইলে মীরার কল আসে। মীরা তার পরিচয় দিয়ে বলে কাল এরকম কফি শপে এসে আমার সাথে দেখা করো, ওইখানে আমার বাকি টাকাগুলো দিয়ে দিবে। কিন্তু সিন শিফট হয়ে যায় পরবর্তী দিন সেই কফি শপটাতে। কথা মতো ইন্দ্রা মীরার সাথে এসে দেখা করে, আর আসামাত্র প্রথমতেই ইন্দ্রা মীরার টাকাগুলো দিয়ে দেয়। এরপর মীরাকে জিজ্ঞাসা করে যে ছেলে পছন্দ হয়েছে তোমার? মীরা বলে না না, আমার চিন্তা ভাবনার সাথে তার চিন্তা ভাবনা একদমই যাচ্ছে না, তাই আমি রিজেক্ট করে দিয়েছি। তো তারা এসব নিয়ে কথাবার্তা বলছিল। এইদিকে আমরা দেখি কিছু লোক ইন্দ্রার দিকে বারবার তাকাচ্ছিল। এমনকি তারা এক পর্যায়ে হুট করে পিছন থেকে এসে ইন্দ্রাকে ভয় দেখায়, যার সাথে সাথে ইন্দ্রা সেইখানে ঘুমিয়ে পড়ে। এরা সবাই মিলে ইন্দ্রাকে নিয়ে হাসাহাসি করতে শুরু করে দেয়, তাকে নিয়ে ভিডিও বানাতে শুরু করে। এখানে আমরা জানতে পারি এরা ছিল আসলে মীরার কলেজ ফ্রেন্ড। মীরা তাদেরকে জাস্ট ইন্দ্রাকে দেখানোর জন্য নিয়ে এসেছিল, মানে নার্কোলেপসি রোগের রোগীকে। মীরা তাদেরকে আসলে আগে ভাগে না করেছিল যেন এরকম কিছু না করে, কিন্তু এরা তো লিমিটে পার করে দিয়েছে। এটাতে মীরার এত পরিমাণের খারাপ লাগে সে তার বন্ধুগুলোকে ধরে আচ্ছা মতো কথা শুনিয়ে দেয়। এমনকি যে মোবাইলটা দিয়ে ইন্দ্রা ভিডিও বানিয়েছিল সেটা ভেঙে একেবারে চুরমার করে ফেলে। একটু পর ইন্দ্রার হুঁশ আসতে মীরা ইন্দ্রাকে তার নিজের গাড়িতে করে তার বাসায় নামিয়ে দিয়ে আসতে যায়। ইন্দ্রা তো গাড়ি থেকে নেমে তার বাসায় চলে যাচ্ছিল। মীরা বলে আমাকে সহ ডাকবে না? তো এরপর দুজন বাসায় আসতেই ইন্দ্রার মা তো মীরাকে দেখে একদম হ্যাপি। এই প্রথমবার তার ছেলের সাথে একটা মেয়ে বাসায় আসলো, হ্যাপি তো হবেই। শুধু হ্যাপি না, সে তো অনেক কিছু ভেবে নিয়েছে। এদিকে প্রিয়া তার কাণ্ডগুলো গ্লাসে সবকিছু দেখছে আর মিটিমিটি হাসছে। এ যাই হোক, ইন্দ্রা মীরাকে তার ছোট্ট ঘরটা ঘুরে ঘুরে দেখায়, তার রুমটুম সবকিছু। মীরাও ইন্দ্রার সাথে যতই মিশছে তত ইমপ্রেস হচ্ছে। মীরার চোখ যায় ইন্দ্রার ওই ডায়েরিটার উপর, যেটাতে ইন্দ্রা তার ইচ্ছেগুলো লিখে রাখত। মীরাও ডায়েরিটা হাতে নিয়ে পড়তে শুরু করে। ইন্দ্রা এখানে তার প্রথম স্যালারি পাওয়া থেকে শুরু করে এক এক করে সবকিছু লিখেছে। শেষের দিকে যে কটা ইচ্ছে সেখানে লিখেছিল সেগুলো হচ্ছে পরীর মতো একটা মেয়ে তার লাইফে আসুক, সুন্দর সে পরীর মতো মেয়েটাকে সে প্রথম কিস করতে চায়, তার সাথে সে তার বাকি জীবন পার করতে চায়, অন্যায়ের প্রতিবাদ করে সাহস করে সে অন্যায়ের বিরুদ্ধে লড়তে চায়। কিন্তু আফসোস, এগুলো পূরণ করবে তো দূরে থাক, তার একটু রাগ হলে সে ঘুমিয়ে পড়ে। মন খারাপ করে এসব কিছু মীরাকে সে বলছিল আর কি। পরের সিনে মীরা যখন তার বাসায় আসে তখন সে বাসায় ঢোকার আগেই গেটে ওয়াচম্যানটাকে জিজ্ঞাসা করে যে আপনার কি কি ইচ্ছে রয়েছে আর কি কি স্বপ্ন আপনি পূরণ করতে চান। ওয়াচম্যানটা বলে ম্যাডাম, আমার তো ইচ্ছে এরকমের বড় একটা বাংলো করা, অনেকগুলো টাকা পয়সা কামিয়ে পায়ের উপর পা তুলে আরামায়েসে জীবন পার করা। এভাবে মীরা এক এক করে তাদের পরিবারের সবার কাছ থেকে তাদের ইচ্ছে স্বপ্নগুলো কি কি সেগুলো জিজ্ঞাসা করতে শুরু করে। আর ইন্দ্রার সাথে মিলিয়ে দেখে ইন্দ্রার স্বপ্নগুলো সবার থেকে কতই না আলাদা, যেখানে সে টাকা পয়সা আরামায়েশ এসব কিছুকে প্রাধান্য দেয়নি। আর মীরা তো এইরকমের একজন মনের মানুষ খুঁজছিল যে কিনা নিজের চেয়েও বেশি অন্যকে ভালোবাসতে জানে। মীরার স্বপ্ন আর ইন্দ্রার স্বপ্ন প্রায় সেম, যার জন্য পরের দিন থেকে মীরা ইন্দ্রার সাথে ঘোরাফেরা করা আরও বাড়িয়ে দেয়। ইন্দ্রার সাথে থেকে এক এক করে ইন্দ্রার স্বপ্নগুলো সে পূরণ করতে শুরু করে। দুজন মিলে ফিল্ম দেখতে যায়, এদিক সেদিক ঘোরাঘুরি করে, কত কিছুই না করে। আর এভাবে একদিন তাদের একসাথে দেখে ফেলে ওই যে ছেলেটা মীরাকে বিয়ের জন্য দেখতে এসেছিল, অর্থাৎ যাকে মীরা রিজেক্ট করে দিয়েছিল সে আর কি। এর নাম হচ্ছে রাজ। এদের একসাথে দেখে রাজের প্রচণ্ড জেলাস ফিল হচ্ছে। যাই হোক, এভাবেই মীরা এবং ইন্দ্রা হাসি খুশিতে দিন পার হচ্ছে।
দুজনের সম্পর্ক একদম ঘনিষ্ঠ হয়ে গেছে। একটা গানে গানে আমাদের এসব দেখানো হয়। এমনকি মীরা ইন্দ্রার কিস করার ওই স্বপ্নটা পূরণ করে দেয়। ইন্দ্রা তো সাথে সাথেই ঘুমিয়ে পড়ে। মীরা ওই অবস্থাতে তাকে তার ভালোবাসার কথা বলে সুন্দর মতো প্রপোজ করে চলে যায়। সিন শিফট হয়ে কিছুদিন পর মীরা ইন্দ্রাকে তার বাবার সাথে দেখা করানোর জন্য নিয়ে এসেছে। মানে ইন্দ্রাকে যে সে পছন্দ করে সবকিছু সে তার বাবাকে বলেছে, সাথে ইন্দ্রার রোগের ব্যাপারেও। মীরার বাবা একজন ডক্টরকে কল করে এই নার্কোলেপসি রোগের ব্যাপারে সবকিছু তথ্য জেনে নেয়। এরপর মন খারাপ করে বলে, যে কোনো সময় যে কোনো ফিলিংসের কারণে তো এ ঘুমিয়ে যেতে পারে। এখন আমি কি আর বলবো, মনে হয় এই জন্মার নাতি নাতির মুখ দেখা হলো না আর কি। মীরা বলে, বাবা এসব তুমি কি বলছো? যদি এরকমের রোগ আমার হতো তাহলে কি তুমি এটা বলতে? মীরার বাবা বলে, তোমার যত কিছুই হোক, কিন্তু যে ছেলেটার সাথে তোমার বিয়ে হবে তার কোনো প্রবলেম থাকবে সেটাতে আমি রাজি না। দেখো ইন্দ্রা, আমি তোমাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করছি। যদি তোমার মেয়ে এরকমই রোগের কোনো ছেলেকে পছন্দ করে বিয়ের প্রস্তাব নিয়ে আসতো তাহলে তুমি কি করতে? তুমি কি রাজি হতে? ইন্দ্রা অনেক ভাবনা চিন্তা করে মন খারাপ করে উত্তর দেয়, না স্যার, আমি রাজি হতাম না। অর্থাৎ ইন্দ্রা এখানে তার ভালোবাসাকে বিসর্জন দিচ্ছে। সে জানে যে মীরাকে তার বাবা কতটা ভালোবাসে, তাই সে নিজের স্বার্থের জন্য এভাবে বাপ মেয়েকে আলাদা করতে চায় না। মীরার বাবা যেতে যেতে এটা বলে যায়, আমার জন্য টাকা পয়সা, উঁচু জাতি নিচু জাতি কোনো মাইনে রাখে না, কিন্তু পরবর্তী প্রজন্ম আসাটা অনেক জরুরি। তোমার বাচ্চা অনেক জরুরি, যেটা একে বিয়ে করলে কখনোই সম্ভব হবে না। তাই এ সম্পর্ক ভুলে যাও। এটুক বলে সে সেখান থেকে চলে যায়। ইন্দ্রা মন খারাপ করে বাসায় চলে আসে। মীরা তাকে কলের উপর কল করছে, কিন্তু ইন্দ্রা মীরাকে ইগনোর করতে শুরু করে দেয়। এমনকি এক পর্যায়ে মোবাইলটা সুইচ অফ করে দেয়, যার ফলে মীরা সোজা রেগে মেগে পরবর্তী সিনে ইন্দ্রার বাসায় এসে উপস্থিত। ইন্দ্রাকে আচ্ছা মতো বকতে শুরু করে, বলে, কি মনে করেছো কি তুমি নিজেকে? এভাবে ভালোবাসার বিসর্জন দিয়ে তুমি কি মহৎ হয়ে যাবে? দেখো, সবকিছুর কোনো না কোনো একটা সমাধান নিশ্চয় আছে। এটারও কোনো না কোনো একটা উপায় আমরা বের করে ফেলব। আচ্ছা তুমি এটা বলো, তোমার সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে ঘুম, তাই তো? এমন কোনো না কোনো একটা সময় বা এমন কিছু না কিছু একটা তো থাকবেই যেটা করার সময় তোমার এই ঘুমটা আসে না। যেমন অনেকে বই পড়তে গেলে ঘুম আসে না, আবার অনেকের মুভি দেখার সময় ঘুম আসে না। এরকম তোমারও কিছু না কিছু একটা তো থাকবেই। ভালো করে একটু মনে করে দেখো। এভাবে সারাটা দিন মীরা ইন্দ্রার সাথে থেকে তাকে বিষয়টা ভাবার জন্য বলে যায়। অবশেষে সমুদ্র পার দিয়ে হাঁটাহাঁটি করে আসার সময় ইন্দ্রা বলে ওঠে, মীরা, অনেকবার আমি ওয়াশরুমে গিয়ে ঘুমিয়ে পড়েছি, কিন্তু এটা আমি নোটিস করেছি যখন আমি গোসল করি সেই সময় কোনোদিনও আমার ঘুমটা আসেনি। এমনকি ওই সময় যত রকমেরই টেনশন ভয় যা কিছুই থাকুক না কেন, ওই সময় আমার ঘুমটা আসে না। মীরা বুঝে যায় ইন্দ্রার এই প্রবলেমটার সমাধান হচ্ছে পানি। সাথে সাথে সে ইন্দ্রাকে নিয়ে একটা সুইমিং পুলের সামনে ছুটে আসে। এরপর বলে, ইন্দ্রা, আমি জানি না আমি এখন যেটা করব সেটা ঠিক কিনা ব্যাঠিক, আমি শুধু এইটাই জানি আমি তোমাকে চাই। এ বলে সে ইন্দ্রাকে নিয়ে সুইমিং পুলের পানির ভিতর, ওইখানে সে তার সাথে ঘনিষ্ঠ হয়। আর সত্যি পানির ভিতরে ইন্দ্রার ঘুমটা আসছে না। ওইখানে তারা রোম্যান্টিক একটা মুহূর্ত কাটায়। এরই সাথে তাদের মধ্যে সবকিছু হয়ে যায়। সিন শিফট হয়ে যায় এর কিছু মাস পর। মীরা ইন্দ্রাকে জোরজবস্তি করে ওয়াশরুমে নিয়ে গিয়ে প্রথম আগে উপরের শাওয়ারটা ছেড়ে দেয়। এরপর বলতে শুরু করে, ইন্দ্রা, তোমার মেয়ে সন্তান চায় নাকি ছেলে সন্তান? এইখানে আমরা বুঝতে পারি মীরা প্রেগনেন্ট। এত বড় একটা খুশির খবর সে ইন্দ্রাকে এভাবে কি জন্য বলছে তা তো বুঝতে পারছেন, যাতে ইন্দ্রা খুশিতে ঘুমিয়ে না যায় আর কি। ইন্দ্রা এটাতে অনেক বেশি হ্যাপি হয়। মীরাকে সে জুড়ে জড়িয়ে ধরে। আর কেউই তাদেরকে আলাদা করতে পারবে না। মীরার বাবাকে এখন তাদের সম্পর্কটা মেনে নিতেই হবে। দুজন সিদ্ধান্ত নেয় আজকে তারা মীরার বাবাকে সবকিছু বলে দিবে। এর জন্য দুজন রাতের দিকে একসাথে রওনা দেয়। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এখানে এসে তারা দেখে সামনে রুট ব্লক করা, যার জন্য তারা ওইখানে পাশের আরেকটা রুট ধরে এগোতে থাকে। আমরা দেখি এখানে তাদের সাথে সাথে লাল কালারের একটা গাড়িও আসছে। এভাবে কিছু দূর সামনে আসার পর গাড়িটা হুট করে তাদের ওভারটেক করে তাদের একদম সামনে গিয়ে ব্রেক করে দাঁড়িয়ে পড়ে। আর এভাবে হুট করে তাদের সামনে দাঁড়িয়ে পড়ায় ইন্দ্রা একটু ভয়ে চমকে ওঠে, যার ফলে সাথে সাথে তার ঘুম চলে আসে। ইন্দ্রা তো ঘুমিয়ে যায়। এদিকে মীরার অনেক ভয় করছে। সে গাড়ি রিভার্স করে তাড়াতাড়ি এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু লাল কালারের গাড়িটা আবারও তার সামনে এসে দাঁড়িয়ে পড়ে। এটা কোনোভাবেই মীরার গাড়িটাকে এখান থেকে যেতে দিচ্ছে না। মীরা জুড়ে জুড়ে হর্ন বাজাতে শুরু করলে এই গাড়ির ভিতরে যারা ছিল তারাও তাদের গাড়িটা জুড়ে জুড়ে হর্ন বাজিয়ে চলেছে। আর এই গাড়িটার হর্নের আওয়াজও ছিল একটু আজব রকমের, কিছুটা অ্যাম্বুলেন্সের আওয়াজের মতোই। এদিকে মীরা ইন্দ্রাকে জাগানোর অনেক চেষ্টা করছে, কিন্তু পারছে না। অবশেষে সে নিজে গাড়ি থেকে বের হয়ে ওই গাড়িটার কাছে গিয়ে তাদের বকতে শুরু করলে গাড়ির ভিতর থেকে প্রথমে এ বের হয়। আর একে দেখে আমরা চিনতে পারি এটা মুভি শুরুর ওই লোকটা। মনে আছে মুভি শুরুতে ট্রেনে যে আমরা চারজনের একটা গ্যাং দেখেছিলাম,
যার মধ্য থেকে একজন ট্রেনে সে পুলিশটিকে মেরেছিল, সেই এর নাম হচ্ছে গুনা। গুনা কোনো কথা ছাড়াই মীরার দিকে এগিয়ে এসে ধরে তাকে মারধর করতে শুরু করে দেয়। এরপর এক এক করে গাড়ি থেকে তাদের গ্যাংয়ের বাকি 3 জনও বের হয়। সবাই মিলে তারা মীরাকে ধরে প্রচণ্ড মারধর করতে শুরু করে দেয়। মীরা জুড়ে জুড়ে ইন্দ্রাকে ডাকছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। মীরা তাদের বারবার জিজ্ঞাসা করে যে, কে তোমরা, কি চাই, আমাকে মারছো কেন, দয়া করে আমাকে ছেড়ে দাও, আমার পেটে বাচ্চা। কিন্তু এই জানোয়ারগুলো তার কোনো কথা শোনে না। অনেক খারাপভাবে তারা মীরাকে মেরে চলেছে। এমনকি এক পর্যায়ে তারা মীরার সাথে খারাপ করতে শুরু করে দেয়। একজন একজন করে তারা মীরাকে ধরে তার সাথে এসব করছে। এদিকে ইন্দ্রা সব কিছু শুনতে তো পাচ্ছে, কিন্তু বেচারা কোনোভাবে উঠতে পারছে না। ওই অবস্থাতে চোখ দিয়ে তার গড় গড় করে জল পড়ছে। এসবের মাঝে এই 4 জনের মধ্য থেকে শেখর নামের এই লোকটার মোবাইলে একটা কল আসে। এই কলটা রিসিভ করে বলে, হ্যাঁ হ্যাঁ আমি শেখর বলছি, ঠিক আছে, কাল দোকানে আসিও, পেয়ে যাবে, এখন আমি বিজি আছি, এতটুক বলে সে কলটা কাট করে দেয়। এভাবে এক এক করে 4 নরপশু মীরাকে ভোগ করার পর গাড়িতে বসে তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যায়। সিন কাট হয়ে যায়। পরের সিনে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের লোকজন এসে উপস্থিত। তারা তদন্ত করতে শুরু করে দিয়েছে। এদিকে মীরার অবস্থা খারাপ, তাকে হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে। ইন্দ্রা মীরাকে এক নজর দেখার জন্য পাগলের মতো করছিল, কিন্তু মীরাকে আইসিইউতে রাখা হয়েছে। ভালো করে এখনো কিছু বলা যাচ্ছে না। একটু পর খবর পেয়ে মীরার বাবারা তাড়াতাড়ি হসপিটাল ছুটে আসে, আর এসে ডক্টরের কাছ থেকে জানতে পারে যে মীরার সাথে এরকম অনেক খারাপ হয়েছে। তাও আবার 1-2 নয়, পুরো একটা গ্যাং মিলে অনেক খারাপভাবে তাকে টর্চার করা হয়েছে। আপনার মেয়ে 3 মাসের প্রেগনেন্ট ছিল, না চাইতেও তার অ্যাবর্শন করতে হয়েছে। এখনও আমরা শিওরলি বলতে পারছি না বাঁচার চান্স কত %। বর্তমানে সে কোমায় চলে গেছে। এইসব শোনার পর বাবার পায়ের নিচ থেকে তো মাটি সরে যাওয়ার মতো অবস্থা। দূরে দাঁড়িয়ে এই সব কিছু ইন্দ্রাও শুনছিল আর অজুরে কান্না করছে। মীরার বাবা গিয়ে ইন্দ্রাকে ধরে মারধর করতে শুরু করে দেয়, বলে তোর জন্য হয়েছে সবকিছু, আমার মেয়ের সাথে তোকে মেলামেশা করতে মানা করেছিলাম। অতিরিক্ত প্রেশারের কারণে ইন্দ্রা এখানে আবারও ঘুমিয়ে পড়ে। মীরার বাবারা তাকে হসপিটাল থেকে বাইরে ফেলে দেয়। অন্যদিকে আমরা ওই 4 জানোয়ারকে দেখি। এদের লিডার গুনাকে কেউ কল করে বলছে যে মেয়েটা এখনো মরেনি, আইসিইউতে আছে, তোমরা কয়েকদিন একটু সাবধানে থাকতে হবে। যাই হোক, এদিকে ইন্দ্রা বাসায় আসলে ইন্দ্রার মাও সবকিছু জানতে পারে। কান্না করা ছাড়া কোনো উপায় নেই। ইন্দ্রা ওয়াশরুমে এসে উপরের পানি ছেড়ে দিয়ে অজোরে কান্না করে, কারণ এটা করা ছাড়া বেচারা শান্তিতে একটু কান্নাও করতে পারবে না। কান্না করতে করতে মীরের সাথে কাটানো স্মৃতিগুলোর কথা তার মনে পড়ছে। সিন শিফট হয়ে পরের দিন পুলিশ স্টেশন। মীরার বাবা ইন্দ্রা সবাইকে ডেকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছিল যে, স্যার আপনি তো শহরে অনেক বড় একজন বিজনেসম্যান, তো আপনার শত্রুও থাকবে, এটা তো স্বাভাবিক, আপনার কি কারো উপর সন্দেহ আছে? মীরার বাবা পরিষ্কার জানিয়ে দেয় তার এরকম কোনো শত্রু নেই যে এত বড় একটা অপরাধ করবে। পুলিশ জানায় মীরার গাড়িতে লাল কালারের একটা গাড়ির দাগ পাওয়া গেছে, যার অর্থ হামলাকারীরা কোনো লাল কালারের গাড়িতে করে এসেছিল। প্রচণ্ড বৃষ্টির কারণে তেমন একটা প্রমাণ আমরা কালেক্ট করতে পারিনি। ইন্দ্রা, তুমি কি কিছু দেখেছ বা শুনেছ? আমরা জানি তুমি ঘুমালেও সবকিছু শুনতে পাও। ইন্দ্রা এখানে সাফ সাফ মিথ্যা বলে দেয় যে বৃষ্টির আওয়াজের কারণে নাকি সে কিছু শুনতে পায়নি, কিন্তু আমরা তো জানি যে সে আসলে সবকিছু শুনেছে। এতটুকু বলে সে বাইরে চলে আসে। পুলিশদেরকে সে এজন্য মিথ্যা বলেছে কারণ এই কাজটা যারা করেছে সে নিজে তাদের খুঁজে বের করে তাদের শাস্তি দিতে চায়। সাদিসদেরকে বলে আমাকে ওই জায়গায় নিয়ে চল যেখানে ঘটনাটা হয়েছিল। পরে সিনে তারা বরাবর ওই জায়গায় এসে উপস্থিত। ইন্দ্রার কানে এখনও মীরার কান্নার আওয়াজ বাড়ি খাচ্ছে। সেই আওয়াজগুলোকে কাজে লাগিয়ে সে পুরো ঘটনাটা কল্পনা করতে শুরু করে যে কীরকম থেকে কীরকম হতে পারে। এখানে সে ওই লাল কালারের গাড়িটার আওয়াজ, 4 জনের মধ্য থেকে একজনের কাছে যে কল এসেছিল তার রিংটুনের আওয়াজ, তার নাম সবকিছুই মনে করে নেয়। এরপর কারণাদেরকে বলে তারা টোটাল 4 জন ছিল, এদের মধ্যে একজনের নাম হচ্ছে শেখর। এতটুকু বলেই অতিরিক্ত প্রেশারের কারণে সে আবারও ঘুমিয়ে যায়। কারণারা তার ঘুম ভাঙার অপেক্ষা করতে থাকে। একটু পর তার ঘুম ভাঙলে সে জানায় এদের 4 জনকে সে খুঁজে বের করবেই আর তাদেরকে সে পর্যাপ্ত পরিমাণ শাস্তি দিবেই। এর জন্য ওই রাতে গিয়ে তারা ওই লোকটার কাছ থেকে একটা মেশিন কিনে, যে সিনটা অলরেডি আমরা শুরুর দিকে দেখেছিলাম, আর এভাবেই সিন প্রেজেন্টের সাথে মিলে যায়। এতক্ষণ কিন্তু আমরা 5টে ছিলাম, এখন থেকে সিন কিন্তু প্রেজেন্টে চলবে, মাথায় রাখবেন। যাই হোক, কিছুদিন পর মীরাকে হসপিটাল থেকে ডিসচার্জ দিয়ে দেওয়া হয়। তার বাবারা তাকে বাসায় নিয়ে যায়। এদিকে ওই 4 জন বরাবরই তাদের উপর নজর রেখেই চলেছে। মীরাকে এক নজর দেখার জন্য ইন্দ্রা পাগলের মতো তার বাসায় ছুটে যায়, কিন্তু সিকিউরিটি গার্ডরা কোনো রকমে তাকে ভিতর আসতে দিচ্ছে না। ইন্দ্রার এরকম আকুতি মিনতি দেখে অবশেষে মীরার বাবার মন গলে। সে ইন্দ্রাকে ভিতর আসতে দেয়, মীরাকে এক নজর দেখার সুযোগও দেয়। ইন্দ্রা মীরার পাশে গিয়ে অজুরে কান্না করতে শুরু করে। সাথে মীরাকে সে প্রমিস করে
তার এই অবস্থা যারা করেছে সে তাদের খুঁজে বের করবেই, সে তাদের একজনকেও ছাড়বে না। এসব বলে ইন্দ্রা সেখান থেকে চলে যায়। মীরার বাবাও তার ভুলটা বুঝতে পেরেছে যে ইন্দ্রা তার মেয়েকে সত্যি অনেক ভালোবাসে, যার জন্য সে মীরাকে ইন্দ্রা থেকে আর আলাদা করে না। মীরাকে সে একেবারে ইন্দ্রার বাসাতেই রেখে আসে, অর্থাৎ আজ থেকে মীরার পুরোপুরি দায়িত্ব ইন্দ্রার উপরেই। যাই হোক, পরের সিন থেকে ইন্দ্রা ও 4 কালপিটকে খুঁজতে শুরু করে দেয়। প্রথম আগে ইন্দ্রা মীরার কলেজের বন্ধুদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে যে মীরার কি কোনো শত্রু আছে নাকি। এখান থেকে ইন্দ্রা জানতে পারে মীরার কোনো শত্রু তো ছিল না, বাট হ্যাঁ, ওই যে ছেলেটা একবার বিয়ের জন্য তাকে দেখতে এসেছিল, যাকে মীরা রিজেক্ট করে দিয়েছিল, সে ছেলেটা তারপরও মীরাকে বারবার কল করে ডিস্টার্ব করত, তাকে বিয়ের জন্য মানানোর চেষ্টা করত। এটা জানতে পেরে সাথে সাথে ইন্দ্রাও ছেলেটার ডিটেলস কালেক্ট করে তার উপর নজর রাখতে শুরু করে দেয়। এমনকি সুযোগ বুঝে এক পর্যায়ে তাকে গান পয়েন্ট করে জিজ্ঞাসা করে যে মীরার সাথে এরকমটা কেন করেছো তুমি। এটা শুনে এ উল্টো বলতে শুরু করে যে কি হয়েছে মীরার, বলো কি হয়েছে তার। ইন্দ্রা বুঝে যায় এসবের সাথে কোনো কানেকশন নেই। এও সব কিছু জানার পর ইন্দ্রাকে বলে, দেখো ইন্দ্রা, হ্যাঁ আমি মীরাকে ডিস্টার্ব করতাম কারণ আমি তাকে পছন্দ করে ফেলেছিলাম, কিন্তু যখন আমি দেখি সে তোমাকে ভালোবাসে এরপর থেকে আমি আর তাকে কোনো ডিস্টার্ব করিনি। সত্যি আমার মীরার জন্য অনেক খারাপ লাগছে। ওই কালপিটগুলোকে খুঁজে বের করতে তোমার যাই সহযোগিতা লাগুক না কেন আমি করতে রাজি আছি। ইন্দ্রারও তাদের মতো করে চলে আসে, কারুনাকে নিয়ে এদিক সেদিক পাগলের মতো ছুটে বেড়াচ্ছে। একটা সিগন্যালে এসে তাদের বাইকটা দাঁড় করাতেই আমরা দেখি তার দুপাশে ও 4 জন সিগন্যালে দাঁড়িয়ে আছে। তারা ইন্দ্রাকে ভালো করে চেনে, কিন্তু ইন্দ্রা তাদের চেনে না। সিগন্যাল শেষ হতেই যে যার মতো করে চলে যায়। পরের সিনে আমরা দেখি ইন্দ্রা তার বন্ধু সাথীশের সাথে একটা দোকানে এসে কানের একটা হেডফোন কিনছে। সাথীশ জিজ্ঞাসা করে, হেডফোন কিসের জন্য? ইন্দ্রা বলে, যখন আমি কোনো লাউড সাউন্ড শুনি তখনই আমার ঘুম আসে, কিন্তু যদি আমি আমার মনকে অন্যদিকে বিজি রেখে সেই লাউড সাউন্ডগুলো না শুনি তাহলে ঘুমটা আর আসবে না। আর এটা হবে এই হেডফোন দিয়ে গান শোনার মাধ্যমে। গান শুনলে আর অন্য কোনো সাউন্ড আমার কানে আসবে না, তাই ঘুমও আসবে না। কিন্তু শুধু এটা করলে কাজ হবে না, এরই সাথে ইন্দ্রাকে তার ভয়টাকেও তার আয়ত্তে নিয়ে আসতে হবে, সেটাকে তার কাবু করতে হবে। এই বিষয়ে গুরুজির কাছ থেকে পরামর্শ নিয়ে ইন্দ্রা তার ভয়টাকে নিজের আয়ত্তে আনার কাজে লেগে পড়ে। আর এভাবে অনেক পরিশ্রম করার পর তার প্ল্যানটা কাজও দিচ্ছে। যাই হোক, পরবর্তী সিনে ইন্দ্রা তার পরিচিত এক পুলিশ অফিসারের সাহায্যে এই কয়েক মাসে এই শহরে যতগুলো রেপ কেস ফাইল হয়েছে তার সবগুলোর একটা ডিটেলস কালেক্ট করে নেয়। পুলিশটা বলে, ইন্দ্রা তুমি যা চেয়েছো আমি দিয়েছি তো ঠিকই, কিন্তু বুঝতে পারছি না এখান থেকে তুমি ওই কালপিটগুলোকে কিভাবে খুঁজে বের করবে, কারণ এই লিস্টে শেখার নামের কোনো লুকিত নেই। আমি অবশ্যই খুশি হব যদি তুমি ওই কালপিটগুলোকে খুঁজে বের করতে পারো। এসব নিয়ে তারা রাস্তার এক পাশে দাঁড়িয়ে কথাবার্তা বলছিল। তখনই ওইখান দিয়ে যাওয়া একটা লোকের মোবাইলে কল আসলে তার রিংটিউনটা শুনে ইন্দ্রার মনে পড়ে এটা তো সেম ওই রিংটিউনটাই যেটা সে ওই দিন রাতে শেখারের মোবাইলে শুনেছিল। সাথে সাথে গিয়ে ইন্দ্রা ওই লোকটাকে ধরে যার মোবাইলে রিংটিউনটা বাজছিল, কিন্তু এর নাম জিজ্ঞাসা করলে তারা জানতে পারে এর নাম হচ্ছে রাজু। পুলিশটা অবশ্য ইন্দ্রাকে বলছিল একই রকমের রিংটিউন 1000 জনের মোবাইলে আছে, এইভাবে তুমি আসল কালপিটকে কিভাবে খুঁজে বের করতে পারবে। ইন্দ্রার কাছ থেকে জিজ্ঞাসা করে যে তুমি এই রিংটিউনটা কোথায় পেয়েছ, কে দিয়েছে তোমাকে? এ বলে আমার বন্ধু দিয়েছে। কেন, কি হয়েছে? ইন্দ্রা তার সে বন্ধুর নাম জিজ্ঞাসা করলে বলে শেখর। ইন্দ্রার সাথে সাথে তার সে বন্ধুটাকে গিয়ে ধরে, কিন্তু দেখা যায় এটা সেই শেখর না, এটা আরেক শেখর ছিল যে কিনা একটা পেট্রোল পাম্পে কাজ করে। এসব নিয়ে তারা সেখানে কথাবার্তা বলছিল কি তখনই এখানে ইন্দ্রা ওই লাল কালারের গাড়িটাকে দেখতে পায়, যেটার হর্নের আওয়াজও একদম সেম টু সেম যেটা সে ওই রাতে শুনেছিল। দৌড়ে গিয়ে ইন্দ্রা গাড়িটাকে দাঁড় করিয়ে ড্রাইভারটাকে বের করে। প্রথমে তার নাম জিজ্ঞাসা করে, দেখে তার নাম নাকি বাবু। এরপর জিজ্ঞাসা করে এই গাড়িটা কার? এ বলে, স্যার এই গাড়িটা আমার না, এটা আমার মালিকের নাম নাকি মুরলি। ইন্দ্রা জিজ্ঞাসা করে এ মাসের 19 তারিখ রাতে এই গাড়িটা কোথায় ছিল? এ বলে, স্যার 15 দিন ধরে গাড়িটা তো গ্যারেজে ছিল, মেকানিকের কাছে, মাত্র কালকে ডেলিভারি পেয়েছি। এবার ইন্দ্রা বুঝে যায় ওই গ্যারেজের কোনো লুকিয়ের সাথে জড়িত হবে, আর আমরা সত্যি এইটাই দেখি। গ্যারেজের সে মেকানিক অন্য কেউ নয়, এটা ছিল শেখরই। সাথে সাথে ইন্দ্রা ওই লোকটার সাথে গ্যারেজে সেখানে আসে তো ঠিকই, কিন্তু দেখে গ্যারেজে তালা ঝোলানো। ইন্দ্রা ওখানে পাশে একটা চায়ের দোকানে গিয়ে জিজ্ঞাসা করে যে গ্যারেজের তালা ঝোলানো কেন, মেকানিকরা কোথায়? চাওয়ালাটা বলে এরা দুপুরের খাবার খেতে গেছে, একটু অপেক্ষা করো, চলে আসবে। ইন্দ্রার যেন ঘুম না চলে আসে, কানে হেডফোন লাগিয়ে দেয়। এরপর তারা ওইখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। একটু পর আমরা দেখি শেখর ইন্দ্রার পাশেই সে চায়ের দোকানের সামনে এসে দাঁড়ায় সিগারেট খাওয়ার জন্য, কিন্তু ইন্দ্রা তাকে নোটিসই করে না, তারা অন্যদিকে তাকিয়ে আছে। এদিকে শেখর ইন্দ্রাকে দেখে নেই এবং চেনেও ফেলে যে এটা তো ও ছেলেটাই। এ তাদের খুঁজতে খুঁজতে এতটুকু অব্দি চলে এসেছে। ভয়ে তাড়াতাড়ি শেখর কোনো আওয়াজ করা ছাড়াই সেখান থেকে পালাতে শুরু করে দেয়।
শেখর তার বাইক নিয়ে কিছু দূর চলে যায়। চামড়াটা ইন্দ্রাদের ডেকে বলে, কিরে তোমরা না মেকানিকের খোঁজ করছিলে? ও যে দেখো মেকানিক শেখর চলে যাচ্ছে তো। এটা শোনা মাত্র ইন্দ্রা শেখরের দিকে তাকাতে বুঝে যায় এ তো তাদেরকে দেখে পালাচ্ছে। বেশ, ইন্দ্রা এক কালপিটকে খুঁজে বের করে ফেলেছে। সাথে সাথে ইন্দ্রা কানে হেডফোন লাগিয়ে দিয়ে তার পিছু করতে শুরু করে দেয়। সাথে অবশ্য সাতিশও ছিল, কিন্তু সাতিশ একটু দূর আসতে ক্লান্ত হয়ে পড়ে। সাথে সাথে তাদের আরেক বন্ধু কারণাকে কল করে জানিয়ে দেয় যে এরকম আমরা শেখরকে খুঁজে বের করে ফেলেছি। ইন্দ্রা তার পিছু করছে, তুই সামনে থেকে আয়, তাকে ধর। এদিকে ইন্দ্রা আর শেখরের মধ্যে জবরদস্ত চেজিং হচ্ছে। শেখর তো পালাতে পালাতে এক পর্যায়ে বিরাট এক আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ের সাইডে চলে আসে। ইন্দ্রা অবশ্য তার পিছু করতে করতে এখানে আসে তো ঠিকই, বাট শেখর তার চোখে ধুলো দিয়ে লুকিয়ে পড়েছে। কোনোভাবে ইন্দ্রা তাকে ধরতে পারছে না। এদিকে শেখর পালাতে পালাতে এক পর্যায়ে দেখা যায় সামনে থেকে কেউ যেন এসে তার উপর হামলা করে দিয়েছে। আর এখানে চলে আসে মুভির জবরদস্ত এক টুইস্ট। কারণ যে শেখরের উপর হামলা করেছে সে অন্য কেউ নয়, এটা ছিল ইন্দ্রার বন্ধু কারুনা। অর্থাৎ আসল কালপিট হচ্ছে এই কারুনাই। শেখর যাতে ইন্দ্রার সামনে সবকিছু বলে না দেয়, এজন্যই কারুনা শেখরকে পুরোপুরি শেষ করে দিচ্ছে। এদিকে ইন্দ্রা ছিল নিচে, আর এসব কিছু হচ্ছে তার উপরেই। কারুনা শেখরকে বড় একটা রড দিয়ে মারতেই থাকে আর বলে, তোকে মানা করেছিলাম যে ইন্দ্রার সামনে যেন না পড়িস। এখন তুই ধরা পড়লে আমিও শেষ। এসব বলতে বলতে কারুনা শেখরকে জানে শেষ করে দেয়। এরপর তার লাশটাকে এক জায়গায় লুকিয়ে দিয়ে সে নিজেকে নিজে আহত করে চিৎকার করতে শুরু করে, জুড়ে জুড়ে ইন্দ্রাকে ডাকতে শুরু করে। ইন্দ্রাও কারুনার আওয়াজ শুনে তাড়াতাড়ি উপরে ছুটে যায় আর গিয়ে দেখে এই অবস্থা। কারুনা বলে, ইন্দ্রা সে এইখান দিয়ে পালাচ্ছে। আমি সামনে থেকে তাকে ধরতে যাচ্ছিলাম, কিন্তু দেখ সে আমাকে মেরে পালিয়েছে। তুই যা, তুই তার পিছনে যা, আমার চিন্তা বাদ দে। ইন্দ্রা বলে, দরকার নেই, তুই আগে হসপিটাল চল, তার চেহারা আমার মনে আছে। এই বলে সে কারুনাকে তাড়াতাড়ি হসপিটাল নিয়ে আসে। অবশ্য কারুনা নিজেকে তার সেফ জায়গাতেই মেরেছে, যার জন্য তার কিছুই হয়নি। এদিকে কারুনা আমাদের বলতে শুরু করে, অবশ্যই ইন্দ্রার আমি অনেক ভালো বন্ধু, কিন্তু কথায় আছে বন্ধু মানেই শত্রু। এখান থেকে সিনেমাদের কিছু বছর আগের ফ্ল্যাশব্যাকে নিয়ে যায়, ঘটনা কি সেইটা দেখানোর জন্য। ইন্দ্রা, কারুনার ওয়াইফ কবিতা, সাতিশ আর আরভিন্দ নামের এই ছেলেটা, তারা ছিল একটা ফ্রেন্ড সার্কেল। এই আরভিন্দের টাকা পয়সার কোনো অভাব নেই, লন্ডনে তার অনেক বড় বিজনেস। এক নিউ ইয়ারের রাতে তারা সবাই মিলে অনেক এনজয় করে। আরভিন্দের বাসায় গিয়ে আড্ডা সাড্ডা দেয়, অনেক লাল পানি টানে। কারুনা, সাতিশ, ইন্দ্রা তারা এনজয় করে সেখানে ঘুমিয়ে যায়। জেগেছিল কারুনার ওয়াইফ কবিতা আর আরভিন্দ। একে তো লাল পানি টাল পানি টেনেছে, উপর থেকে এরকম একটা মহলে আরভিন্দের নজর যায় কবিতার উপর। কবিতাও একটু পর আরভিন্দের থেকে পারমিশন নিয়ে উপরে তার রুমে যায় একটু ফ্রেশ হওয়ার জন্য। আরভিন্দ তার পিছন পিছন রুমে চলে যায়। এরপর সে কবিতাকে ধরে ফোর্স করতে শুরু করে তার সাথে টাইম স্পেন্ড করার জন্য। কবিতা বলে, আরভিন্দ তুমি এটা কি করছো? দেখো এটা কিন্তু অন্যায়, কারণ আমার স্বামী আর সে তোমার বন্ধু। আরভিন্দ বলে, প্লিজ কবিতা, কেউই জানতে পারবে না, আমার এখন তোমাকে অনেক প্রয়োজন। কিন্তু কবিতা কোনোভাবে রাজি হচ্ছে না, সে তাকে বারবার হাত ছাড়তে বলে। আরভিন্দ এক পর্যায়ে ছেড়ে তো দেয়, কিন্তু কবিতাকে দেখে আমরা বুঝতে পারি তারও আসলে মতলব কিন্তু ভালো না, মানে সেও আরভিন্দের সাথে টাইম স্পেন্ড করতে চাই। ব্যাস, দুজনের মধ্যে একটা অবৈধ সম্পর্ক তৈরি হয়। আরভিন্দ কিন্তু অনেক আগে থেকে কবিতার সাথে ট্রাই মারছে, এই পর্যন্ত তাকে অনেক দামি দামি গিফট, অনেক টাকা পয়সাও দিয়ে ফেলেছে। যাক, এইসব করার পর তারা আস্তে আস্তে রুম থেকে বেরিয়ে নিচে আসে। আর এখানে আমরা দেখি করুণা এবং সাতিশ ঘুমিয়ে পড়লেও ইন্দ্রা কিন্তু জেগেছিল, আর সে আরভিন্দ এবং কবিতার অবৈধ সম্পর্কের ব্যাপারে সবকিছু জেনে গেছে। কিন্তু আপাতত এখন সে তাদের ব্যাপারটা বুঝতে দেয় না। পরবর্তী দিন কবিতা যখন অফিসে তার কাজে ছিল, ইন্দ্রা ডাইরেক্ট কবিতার সাথে এখানে এসে দেখা করে। সোজাসুজি কবিতাকে বলে যে, কবিতা তুমি এটা ঠিক করছো না, তুমি আমার বন্ধু করুণাকে ধোঁকা দিচ্ছ, আরভিন্দের সাথে মেলামেশা করা বন্ধ করে দাও। আমি কিন্তু করুণাকে এখনো কিছু বলিনি, আমাকে তাকে বলতে বাধ্য করবে না। এসব কিছু বলে ইন্দ্রা সেখান থেকে চলে যায়। আর কবিতাও সাথে সাথে আরভিন্দকে কল করে সবকিছু বলে দেয় যে, আমি বলেছিলাম না তোমাকে কিছু না করার জন্য, দেখো ইন্দ্রা আমাদের ব্যাপারে সবকিছু জেনে গেছে। সে আমাকে হুমকি দিয়েছে যে সে করুণাকে সবকিছু বলে দিবে। আরভিন্দ বলে, তুমি শান্ত হও, আমি জানি ইন্দ্রা এরকমটা জীবনও করবে না, আমাকে কিছু সময় দাও কোনো একটা উপায় বের করার জন্য। এ বলে কলটা রাখতে আমরা দেখি এই সব কিছু আসলে কবিতার কারুনারই মাস্টার প্ল্যান। আরভিন্দকে কবিতার জালে ফাঁসিয়ে তার কাছ থেকে টাকা লুট করা, মানে এক কথায় করুণা তার বউকে দিয়ে ব্যবসা করছে। তাও আবার তারা অনেক লম্বা একটা প্ল্যান বানিয়ে রেখেছে যে আরভিন্দকে এখন ভয় দেখিয়ে কোনোরকম তাকে ব্ল্যাকমেল করে তার থেকে মোটা অঙ্কের একটা টাকা লুট করবে। এরপর তারা বোঝামায় এখান থেকে অন্য কোথাও গিয়ে সুখে শান্তিতে জীবন পার করবে। করুণা কবিতাকে বলে যে যেভাবে পারো না কেন আরভিন্দকে ভয় দেখাও,
তাকে এটা বিশ্বাস করাও যে যদি আমার কানে খবরটা আসে তাহলে আমি তোমাদের দুজনকে শেষ করে দিব। এভাবেই তাকে ভয় দেখাও, দেখবে কাজ হবে। পরের সিনে প্ল্যান বানিয়ে কবিতা আবারও আরবিন্দের সাথে গিয়ে দেখা করে, কান্না করে করে তার সামনে নাটক করে যে করুণা তাকে নাকি জানে ছাড়বে না। আরবিন্দ অবশ্য ভয় পাচ্ছে। সে বলে যে কবিতা আমি কি ইন্দ্রার সাথে কথা বলে দেখব? কবিতা বলে না না, এই ভুলটা জীবনও করতে যাবে না। কেন আরবিন্দ, কেন করেছো তুমি? কত সুখে শান্তিতে আমি জীবন পার করছিলাম, আমাকে কেন এরকম বানিয়ে দিয়েছ? এসব তো বলছিলই, সাথে সে আরবিন্দকে আবার ফাঁদে ফেলানোর জন্য ফোন দিয়ে ওইটা রেখেছে, কারণ সে ভালো করে বুঝে গেছিল আরবিন্দের দুর্বলতা হচ্ছে সে নিজেই। অবশেষে কবিতা আরবিন্দকে বলে, দেখো আরবিন্দ, আমিও তোমাকে ছাড়তে পারবো না। আমার কাছে একটা প্ল্যান আছে। তুমি তো জানোই করুণার স্বপ্ন ইউএসএ গিয়ে কোনো কিছু একটা করা। একবার যদি তাকে কোনোরকম ইউএসএ পাঠিয়ে দিতে পারি, এরপর আমি তোমার হয়ে যাব। আমাদের একসাথে থাকা থেকে আর কেউই ধরে রাখতে পারবে না। কিন্তু এর জন্য 2 কোটি টাকা প্রয়োজন। তুমি যদি কোনোরকম কিছু একটা ব্যবস্থা করে দিতে পারো তাহলে করুণার তোমার উপর একটা বিশ্বাসও চলে আসবে, সে আর কিছু বলবে না। আরবিন্দ কবিতাদের এই ফাঁদে পা দিয়ে দেয়, বলে কালকে আমি করুণাকে সেই টাকাগুলো দিয়ে সাহায্য করব। তোমার কাজ হচ্ছে ইন্দ্রা এবং করুণার মধ্যে যেন কোনো কথা না হয়, সে ব্যাপারটা হ্যান্ডেল করা। এসব করে কবিতা বাসায় চলে আসে। কবিতার করুণা বসে মিলে প্ল্যান বানাচ্ছে এতগুলো টাকা দিয়ে তারা কি করবে। তাদের সব লোনগুলো পরিশোধ হয়ে যাবে, তাদের সবগুলো স্বপ্ন পূরণ হয়ে যাবে টাকাগুলো দিয়ে। টাকা হাতে পাওয়ার পরপরই তারা এখান থেকে দূরে কোথাও পালিয়ে যাবে। এসব নিয়ে তারা কথাবার্তা বলছিল কি, তখনই দরজায় ইন্দ্রা এসে বেল বাজায়। করুণা কবিতাকে বলে, আমি ভিতরে গিয়ে লুকিয়ে পড়ছি, আমাকে খুঁজলে বলে দিও আমি বাসায় নেই। কবিতা গিয়ে দরজা খুলে। ইন্দ্রা জিজ্ঞাসা করে, করুণা কোথায়, এখনো বাসায় আসেনি? কবিতা বলে, না এখনো আসেনি, সে অফিসে। কেন, আমার ব্যাপারে তাকে বলতে এসেছ? ইন্দ্রা বলে, তোমাকে মানা করার পর তুমি আরবিন্দের সাথে আবারও দেখা করেছ। কবিতা বলে, না মানে তাকে বলতে গেছিলাম যে আমাদের আর দেখা হবে না, তাকে মানা করতে গেছিলাম আমি। ইন্দ্রা বলে, এর জন্য কি 4 ঘন্টা লাগে? এইসব বলতে বলতে ইন্দ্রা করুণার মোবাইলে কল দেয়, দেখে মোবাইলটা ওইখানে ঘরে পাচ্ছে। কবিতা কোনোরকম কিছু একটা বলে বিষয়টা চাপা দেওয়ার চেষ্টা তো করে, কিন্তু যা কিছু বোঝার ইন্দ্রা বুঝে গেছে। ইন্দ্রা পুরোপুরি এটা বুঝে গেছে, কারণ এবং কবিতা দুজনে প্ল্যানিং করে আরবিন্দকে ফাঁসাচ্ছে। ব্যাস, সাথে সাথে ইন্দ্রা আরবিন্দের সাথে দেখা করে তাকে সবকিছু বলে দেয়। আরবিন্দ তো রেগেমেগে পরের সিনে করুণার বাসায় এসে উপস্থিত। করুণা গিয়ে দরজা খুললে আরবিন্দ তাকে বলে, ধোঁকাবাজ, তোর টাকা লাগলে তুই সরাসরি আমাকে বলতি, এইভাবে আমার পিছনে বউকে লেলিয়ে দিয়ে এসব করতে তোর লজ্জা করেনি? এখন পর্যন্ত এর পিছনে আমি যতগুলো টাকা খরচ করেছি, আমার এক্ষুনি সবগুলো চাই। কবিতা বের হয়ে বলে, আবে, ফ্রিতে খরচ করেছ বুঝি, পরিবর্তে তো আমার সবকিছু লুটে নিয়েছ। এসব করার আগে মনে ছিল না? দেখো আমাদের 2 কোটি টাকার যে ডিলটা হয়েছে, একবার কারণে ইউএসএ চলে যাক, এরপর আমি তো শুধুই তোমার। আরবিন্দ বলে, হ্যাঁ, আমার কপালে যে বেকুব লিখা আছে যে এত সবের পরও আমি তোমাদের 2 কোটি টাকা দিব। এসব নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হতে শুরু করে, যার এক পর্যায়ে আরবিন্দ রেগে মেগে কবিতাকে খোঁসে একটা থাপ্পড় লাগিয়ে দেয়। কবিতা এইভাবে গিয়ে টেবিলের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়, মাথায় গুরুতর আঘাত লেগেছে। ওইখানের জায়গায় কবিতার গেম ওভার। এটা দেখে করুণা তো আরবিন্দের উপর প্রচণ্ড রেগে যায়, ধরে সে আরবিন্দকে মারধর করতে শুরু করে দেয়। এমনকি এক পর্যায়ে একটা ছুরি নিয়ে আরবিন্দকে মারতে মারতে একেবারে জানেই মেরে ফেলে। আরবিন্দ এবং কবিতা দুজনে জায়গায় শেষ। করুণা ওইখানে বসেই কবিতার জন্য কান্না করে যায়। সাথে ইন্দ্রার উপর তার প্রচণ্ড রাগ হচ্ছিল, তার জন্য এসব কিছু হয়েছে। পরের দিনই করুণা আরেকটা প্ল্যান বানিয়ে ইন্দ্রার বাসায় ছুটে যায়। গিয়ে কান্না করে করে তাকে বলে যে কবিতা এবং আরবিন্দ নাকি একসাথে পালিয়ে গেছে, তারা তাকে ধোঁকা দিয়েছে। কাল রাতে তুই যখন বাসায় এসেছিলি তখন আমি বাসার ভিতরে ছিলাম। আমি আগে থেকে এটা সন্দেহ করেছিলাম যে আরবিন্দ এবং কবিতার মধ্যে কোনো একটা চক্কর চলছে। এই বিষয়টা নিয়ে আমাদের মধ্যে তখন ঝগড়া চলছিল। ঝগড়ার মাঝখানে তুই এসেছিলি, তখন আমি কথা বলার মুডে ছিলাম না, এর জন্য ভিতরে চলে গেছিলাম। ইন্দ্রা, কবিতাও আমার উপর রেগেছিল, তাই সেও তখন তোকে আমি অফিসে বলে দিয়েছিল। ভেবেছিলাম আজকে তোদের সাথে বসে কোনো না কোনো একটা উপায় বের করব, কিন্তু দেখ, কাল রাতে তারা পালিয়ে গেছে। রাস্তার সিসিটিভি ফুটেজ চেক করে দেখেছি আমি, রাত আরবিন্দের গাড়ি আমার বাসার সেখানে এসেছিল, একটু পর বেরিয়েও যাই। এখন তোরাই বল আমি কি করব ইন্দ্রা? এভাবে কারণ কবিতা এবং আরবিন্দের লাশ গুম করে পাক্কা একটা প্ল্যানিং বানিয়ে আবার ইন্দ্রার বিশ্বাস জিতে নেই। এরপর তার সাথে থেকে অপেক্ষা করতে থাকে যে কখন সে শুধু আসলে ইন্দ্রার থেকে প্রতিশোধ নিবে। ইন্দ্রাকেও সে একই রকমের আঘাত দিতে চায়, বউ হারানোর। এটার জন্যই কারণ এতদিন অপেক্ষা করছিল। আর যখনই দেখে মীরার সাথে তার সম্পর্ক হয়েছে, তখনই সে 4 গুন্ডাকে টাকা খাইয়ে তাদেরকে দিয়ে মীরার সাথে এসব করায়। সিন প্রেজেন্টে চলে আসে, কারণ সাইডে সে ওই গুণাদেরকে কল করে, মানে যাদেরকে দিয়ে সে এসব করিয়েছিল। বলে, গুণা, সরি, আমি অনেক চেষ্টা করেছি কিন্তু শেখরকে বাঁচাতে পারিনি, ইন্দ্রা তাকে মেরে দিয়েছে।
গুনা বলে, তুই তো বলেছিলি সে বোকা, কিছু করতে পারবে না। তাহলে এখন আমাদের বন্ধুকে মারল কিভাবে? এরকম হলে তাকেও মরতে হবে। তাকে ওই আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ের সেখানে নিয়ে আয় যেখানে আমার বন্ধু মরেছে। সিন শিফট হয় রাতের দিকে। কথা মতো কারণাও ইন্দ্রাকে নিয়ে ওই আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ের সেখানেই সে উপস্থিত। ইন্দ্রা তাকে জিজ্ঞাসা করে যে তুই আমাকে এখানে কেন নিয়ে এলি? কারণা বলে, আমি খবর পেয়েছি ওই গ্যাংটা এখানে আছে। এক কাজ কর, তুই এদিকে গিয়ে খোঁজ, আমি এদিকে যাচ্ছি। এ বলে সে ইন্দ্রাকে এক সাইডে পাঠিয়ে সেও অন্যদিকে যেতে শুরু করে। এখানে আমরা দেখি ইন্টার মেশিনটাও কারণা চালাকি করে নিয়েছে। যাই হোক, এ উপরে ওইখানে যাই যেখানে গুনারা ছিল। কিন্তু এখানে গুনারা কারণাকে ধরে মারধর করতে শুরু করে দেয়। বলে, কি ভেবেছিলি তুই আমরা কিছু বুঝি না? আমরা বোকা, তাই তো? যখন যাকে চেয়ে তুই তাকে মেরে দিবি। নিজের প্রতিশোধ নিতে আমাদের কাজে লাগিয়েছিস, এরপর নিজেকে বাঁচাতে আমাদের বন্ধুকে মেরে দিয়েছিস। এখন আগে তোকেও মরতে হবে। এই বলে গুনারা কারণাকে জবরদস্তভাবে মারধর করে মেরে একেবারে আত্মরা করে যায় ইন্দ্রাকে শেষ করতে। ইন্দ্রার পিছন থেকে এসে প্রথমে তার কান থেকে হেডফোনটা খুলে ফেলে। এরপর এক এক করে তারা ইন্দ্রার সামনে আসে, কিন্তু অর্ধেক যেতেই রাগের কারণে তার আবারও ঘুম চলে আসে। এরা এই অবস্থাতে ইন্দ্রাকে ধরে প্রচণ্ড মারধর করতে শুরু করে দেয়। এসবের মাঝে এদের মধ্য থেকে একজন দৌড়ে গিয়ে পানির একটা পাইপ খুলে নিয়ে আসে ইন্দ্রাকে জানে মারার জন্য। কিন্তু পানি সে পাইপটা খুলতেই সেখান দিয়ে পানি পড়তে শুরু করে, যেগুলো এসে পড়ে ডাইরেক্ট ইন্দ্রার উপরেই। ব্যাস, তারপর কি? ইন্দ্রা ঘুম থেকে জেগে যায়। এরপর গুনাদেরকে এক এক করে ধরে যে মাটা দেয় একেবারে বলার বাইরে। তিনজনকেই ধরে আচ্ছা মতো খেলাতে শুরু করে। আর এখন তার ঘুমও আসছে না, কারণ ওই যে উপর থেকে পানি পড়ছিল। এখানে জবরদস্ত একটা ফাইট চলে, যার এক পর্যায়ে ইন্দ্রা গুনাদের একজন একজন করে তিনজনকে শেষ করে দেয়, তাও অনেক ব্রুটাল ভাবে। এসব কিছু হওয়ার পর পিছনে করুণা আসে, বলে, ইন্দ্রা একদমই ভালো করেছিস তুই। মীরার সাথে সব যারা করেছে তুই তাদের শেষ করে দিয়েছিস। চল এবার এখান থেকে চলে যাই। ইন্দ্রা বলে, হ্যাঁ যাব, কিন্তু এখনো আরও একজন বাকি আছে, তাকেও শেষ করার পর। এইখানে আমরা দেখি করুণা যখন আসলে শেখারকে মারছিল তখন ইন্দ্রার নিচে পানির রিফ্লেকশনের সব কিছু দেখে নিয়েছিল। ওই সময় সে সবকিছু বুঝে গেছিল যে আসল কালপিট আসলে কারুনাই। কিন্তু তারপরও সে কাউকে কিছু বলেনি, এজন্যই কারণ সে করুণার মাধ্যমে বাকি তিনজনকেও খুঁজে বের করতে চায়, সাথে পুরো ঘটনা কি সেটাও। এইসব জানার পর কারুণা তো পিছন থেকে গান বের করছিল ইন্দ্রাকে শেষ করার জন্য, কিন্তু ইন্দ্রা তাকে ধরে মারধর করতে শুরু করে। কারুণা তার সেই স্কুল লাইফের বন্ধু এত বড় একটা অপরাধ করেছে। ইন্দ্রা কান্না করতে করতে তাকে মারছে। ইন্দ্রা বলে, তুই আমার থেকে প্রতিশোধ নিবি তো আমার থেকে নে। মীরা কি দোষ করেছিল? কারুণা বলে, তো কবিতা কি দোষ করেছিল? তোর জন্য তাকে মরতে হয়েছে। আচ্ছা কাজ, আমরা টাকা কামাচ্ছিলাম আর এখান থেকে দূরে চলে যাওয়ার প্ল্যান বানিয়েছিলাম, কিন্তু তুই মাঝখানে বাম হাত ঢুকিয়ে সব বরবাদ করে দিয়েছিস। এখন তুই বুঝতে পারবি প্রিয় মানুষটাকে হারানোর যন্ত্রণা কতটুকু। এসব কিছু বলতে বলতে কারুণা পাগলের মতো করছিল, সাথে ইন্দ্রাকে মারার জন্য ছুটে যায়। কিন্তু কারুণা একের পর এক এত বড় বড় অপরাধ করেছে, তাই ইন্দ্রা তাকে আর ছাড়ছে না। ধোঁকাবাজির শাস্তি শুধু মৃত্যুই, এই বলে সে কারুণাকেও জায়গায় শেষ করে দেয়। এরপরে মেশিনটা দিয়ে ওই তিনজনকে একটা একটা করে শ্যুট করে মেশিনটা করুণার হাতে ধরিয়ে দিয়ে ইন্দ্রা তার প্রতিশোধ কমপ্লিট করে সেখান থেকে চলে যায়। ইন্দ্রা তার ডায়েরিতে লেখা সব স্বপ্ন, ইচ্ছে সবকিছু পূরণ করে নিয়েছে। এখন শুধু তার আরেকটা স্বপ্ন, মীরা একদিন না একদিন কোমা থেকে জাগবেই, উঠে সে আবার ইন্দ্রাকে আগের মতো ভালোবাসা দিবে। এই অপেক্ষার সাথে আমাদের আজকের মুভিটা এইখানে শেষ হয়। ভিডিও অনেক বড় হয়ে গেছে। শুরু থেকে এতটুকু অবধি কে কে সাথে ছিলেন অবশ্যই কমেন্ট করে সেটা জানাবেন, আমি আপনাদের দেখতে চাই। সাথে যাওয়ার আগে এরকমই দারুণ দারুণ মুভির এক্সপ্লেনেশন পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলটা বাজিয়ে দিয়ে যাবেন।